Major Jia is right now seeking for justice. জিয়ার মতো এই ধরনের চৌকস দেশপ্রেমিক অফিসারদের জাস্টিস আর ডিলে হতে না দেখি। সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় ঐক্যের কথা বললে আমরা জঙ্গিবাদের অংশ। ঘুমিও নাই, ওঠো ওঠো। পুলিশের পুরস্কার প্রত্যাহার করা হোক। গুম, খুন, ইসলাম বিদ্বেষ আর যেন বাংলাদেশ ওই দিকে ফিরে না যায়, প্রত্যাবর্তন না করে। মেজর জিয়াকে এদেশে ফিরিয়ে আনেন। মেজর জিয়াউল হাসান ইজ দ্য সোর্ড অফ অনার অফ হিজ কোর্স। তাকে সসম্মানে তাকে মুক্তি দান করুন। তাপস যে বিটিআর এতগুলো কিলিং করছে, এগুলিকে খুঁজে বের করে ফাঁসির আদেশ দেন। আমরা যদি আজ লড়াই করি, আগামীর প্রজন্ম ইনশাআল্লাহ মুক্তি পাবে। আমি আশা করি বাকি সব ভুক্তভোগী অফিসাররাও তাদের একটা জাস্টিস পাবে। তাকে আবার হয় চাকরিতে ফেরত আসার সুযোগ করে দেওয়া হোক। একজন মুসলিম বাংলাদেশি হিসেবে আমি মনে করি এদেশে আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কারণ আমি মুসলমান। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই আমরা উগ্রবাদী, আমরা মৌলবাদী। জাতীয় ঐক্যের কথা বললে আমরা জঙ্গিবাদের অংশ, আমরা স্বাধীনতার বিপক্ষ শক্তি, অথচ আমরাই শান্তিকামী মুসলমান। মেজর জিয়া আমাদের বাংলাদেশের মানুষ তথা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর পক্ষে ভারতের সৃষ্ট ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ইস্পাত কঠিনভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতে সর্বদা শক্তি নিয়োগ করেছেন। তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। আমি মেজর জিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সকল যে কোনো প্রচেষ্টার পক্ষে। মেজর জিয়া ফিরে আসুক এবং আমাদের জনগণ ও তার দেশের জন্য আরও অনেক ভালো কাজ করুক। Assalamu alaikum. Major Jia is right now seeking for justice. He was the best cadet of his own course, 41st BMA Long Course. And as an officer, he had all the attributes and qualities to become a great general of Bangladesh Army. But the Almighty had different plan. During the fascist regime, he was compelled to flee from Bangladesh and seek refuge in a safe country from where he is counting his days, so that the regime change, what has occurred in 5th August last year, that has given us hope that justice will return in Bangladesh. Already 12 cases were filed against him. He cannot return without wiping off all those cases. At these circumstances, I request you all to put your hands together, pray for him, and demand justice for him. Inshallah, in the new Bangladesh, justice will prevail and Major Jia will get his due justice. আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি আমার লেখা 7 নভেম্বর কবিতাটি। আমার বক্ষ চিরে জ্যান্ত হৃৎপিণ্ড চিবিয়ে খাচ্ছে শত্রুরা, তারপর তোমাদের রেজিমেন্ট ক্ষমত্বে। কামারের ট্রেসার গোলা দিল্লির গমত্রে ভিজে গেছে সব। ঢাকার সকলই আসমানে একটাও গগনে বিদারে আওয়াজ শুনতে পাচ্ছি না। আমরা নিরীক্ষ তবে নিরুত্তাপ নই। একটা দেশলাইয়ের কাঠি আমাদের ত্বকে স্পর্শ করালেই হবে বিস্ফোরণ, প্রচন্ড বিস্ফোরণ। তোমাদের নিশ্চুপ ক্যান্টনমেন্ট আমাদেরকে কুতুকুতু দিচ্ছে, আমরা হাসতে পারছি না। আমাদের অষ্টদয় সাইবারের ফাইবার দিয়ে সেলাই করা। শুধু একবার যদি নারায়ে তাকবীর বলে গর্জন দিতে, আমরা আল্লাহু আকবারের ধ্বনিতে রাজপথে কাঁপিয়ে কাঁপিয়ে তোমাদের দুর্দান্ত মিছিলে এসে শামিল হয়ে যেতাম। আমাদের ঠোঁটের বাঁধন পাট পাট করে ছেড়ে যেত। রক্ত
রক্ত মাখা দাঁতেই কামড়ে বসিয়ে দিতাম স্বৈরাচারী দানবীর নিষ্ঠুর বুকে মুখে এক মহান পরিতৃপ্তির ঠেকুর তোলে। তারপর উল্লাসে ফেটে পড়তাম তোমাদের ট্যাঙ্কের উপরে। ঠিক সেই ৭৫-এর মতো এক মুক্ত স্বাধীন বাংলাদেশের অক্সিজেনে নির্বিঘ্নে শ্বাসে প্রশ্বাসে নিতে পারত আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ। আজ কোথায় লুকিয়ে রেখেছ আমার সোনার দেশ প্রেমিক সেনা কর্মকর্তাদের? কোথায় মেজর দেলোয়ার? কোথায় আমার সৈয়দ মেজর জিয়াউল হক? কোথায় মেজর সুমন? কোথায় কর্নেল মুস্তাফিজ? কোথায় লেফটেন্যান্ট ইন্তিসার? ওদেরকে দেশ ছাড়া চাকরি ছাড়া করেছ কেবল সত্য বলার কারণে। একজন ব্রিগেডিয়ার আজমিকে, কর্নেল হাসিনকে তাদের চাকুরি ফিরিয়ে দিচ্ছ না। নমরুদের অগ্নিকুণ্ড থেকে শত নির্যাতনের চিহ্ন নিয়ে ফিরে আসার পরও আল্লাহর কসম লাগে বলছি, আমার মাটির এই সোনার সন্তান হীরের টুকরোগুলোকে ফিরিয়ে আনো। ওরা আবার গায়ে জড়াক গর্বের ইউনিফর্ম। দেখবে ফেসিবাদের কবরে কেমনে খোঁড়া হয়। তোমরা কি জানো আমরা তোমাদের পোশাক দেখলেই বাংলাদেশ বাংলাদেশ বলে সেলিউট দিতাম। তোমরাই যে আমাদের স্বাধীনতা, তোমরাই যে আমাদের সার্বভৌমত্বের আসল ঠিকানা। ঘুমিও না, ওঠো, আরেকটা ৭ নভেম্বরের জন্ম দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আমাদের প্রিয় ক্যাডেট, প্রিয় অফিসার সৈয়দ জিয়াউল হক সম্পর্কে বলবো। জিয়া আমার ক্যাডেট ছিল বিএমএতে ৪১ লং কোর্সে, এবং সে একজন চৌকস অফিসার ছিল, বিভিন্ন কোর্সে ভালো রেজাল্ট করেছে। সে হঠাৎ করে একদিন গায়েব হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে আমাদের সরকারের র্যাব বাহিনী অথবা রক্ষী বাহিনী এরা তাকে গায়েব করেছে, গুম করে দিয়েছে। তার আর কোনো খোঁজ আমরা পাইনি। আমরা সবসময়ই তাকে স্মরণ করতাম এবং তার জন্য দোয়া করতাম। সরকার শুধু তাকে গুম করেই বা তার বিতাড়ন করেই ক্ষান্ত হয়নি, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের বানোয়াট মামলা দিয়ে তাকে ৩টি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে এবং তাকে গুম হয়ে থাকতে বাধ্য করেছে। আত্মপ্রকাশ করতে সে সুযোগ পায়নি। আমাদের পুলিশ বাহিনী, যাদেরকে মানুষ পুলিশ লীগ বলে, তারা অতি উৎসাহী হয়ে এই ফেসিবাদের দূষর হয়ে জিয়াউল হকের বিরুদ্ধে একটা পুরস্কার ঘোষণা করে তার মাথার মূল্য ২০ লক্ষ টাকা, এবং তারাই একটা ষড়যন্ত্র করে ঘোষণা করে যে আমেরিকাও নাকি ৪০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমি এখন এই মুহূর্তে বর্তমানের বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত নিবেদন জানাচ্ছি যে তার মৃত্যুদণ্ড রহিত করা হোক এবং তাকে ন্যায় বিচারের মুখোমুখি করা হোক। তার বিচার, সবগুলো বিচার পুনর্বিবেচনা অথবা পুনর্বিচার করা হোক। পুলিশের পুরস্কার প্রত্যাহার করা হোক, এই আবেদন আমি জানাচ্ছি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আমার সহকর্মী, সিনিয়র, খুব প্রিয় মানুষ, তার কাছে আবেদন জানাচ্ছি যে তিনি যেন জিয়ার এই সব পুলিশের যে ঘোষণা প্রত্যাহার করেন, অথবা যদি না হয়ে থাকে ঘোষণা, তাহলে ঘোষণা করেন যে এরকম কোনো পুরস্কার তারা ঘোষণা করেননি, এইটুকু। তারপরে হচ্ছে জিয়াকে চাকুরির পুনর্বিবেচনা করে তার
বকেয়া বেতন এবং ভাতা সহ তাকে অবসর দেওয়া যেতে পারে, অথবা অন্য একটি সেই সিনিয়রিটি অনুযায়ী অন্য একটি বেসামরিক চাকুরিতে তাকে নিযুক্তি দেওয়া যেতে পারে। তার মর্যাদা রক্ষা করতে হবে সবাইকে মিলে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম খিজির আহাদ খান। আমি সৈয়দ জিয়াউল হকের চাইল্ডহুড ফ্রেন্ড। আমরা একসাথে সিলেট ক্যাডেট কলেজে পড়ালেখা করেছি এবং সিলেট ক্যাডেট কলেজে 6 বছর পড়ালেখা করার পর আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে 41 BML লং কোর্সে একসাথে ছিলাম। জিয়া সম্পর্কে আপনারা সবাই জানেন, তাও 2 লাইন যদি আমি বলি। ছোটবেলা থেকে জিয়াকে আমি খুব ক্লোজলি দেখেছি, একই সাথে বড় হয়েছি। হি ওয়াজ অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড, গিফটেড ইন্ডিভিজুয়াল। ছোটবেলা থেকেই সে একজন অলরাউন্ডার ছিল, শুধু পড়ালেখা না, সেটা কালচারাল অ্যাক্টিভিটিস হোক, স্পোর্টস হোক, সব জায়গাতেই জিয়া আমাদের সবার থেকে লিপস অ্যাহেড ছিল। এবং বাংলাদেশ সেনাবাহিনীর 41 লং কোর্সে জিয়া গট দ্য সোর্ড অফ অনার। এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে জিয়া একজন চৌকস অফিসার এবং একজন দেশপ্রেমিক অফিসার হিসেবেই সার্ভ করেছে যতদিন পর্যন্ত সে সেনাবাহিনীতে ছিল। আসলে পয়েন্ট সেটা না, পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বৈরাচারকে বা যেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, জিয়া সেটা আমাদের অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই ধরনের একজন মানুষ বা তার পরিবার যদি দেশ পরিচালনা করে, পরবর্তীতে দেশের কি বেহাল অবস্থা হতে পারে। এবং সেটা বুঝতে পেরেই আমাদেরও অনেক অনেক আগে জিয়া সেটা প্রতিরোধ করার জন্য এক যুদ্ধে নেমেছিল। যদিও সেই যুদ্ধে সে জয়লাভ করতে পারেনি। যদি জয়লাভ করতে পারতো তাহলে হয়তো বা বাংলাদেশের ইতিহাসটা অন্যরকম হতো। কিন্তু যেহেতু সে সেই যুদ্ধে জয়লাভ করতে পারেনি, সেটার জন্য তাকে অনেক বড় প্রাইজ দিতে হয়েছে, অনেক বছর তাকে ফেরারি জীবন কাটাতে হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের এ যাবৎকালের যত জঙ্গি ঘটনা ঘটেছে সব কিছুতে জিয়ার নামকে জড়ানো হয়েছে এবং তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। 3টি মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে জিয়া এবং জিয়ার মতো অফিসার যারাই ছিল, যারা আসলে সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সিস্টেমের ভিতরে থেকে তাদের এগেনস্টে আওয়াজ তোলার বা তাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তারা তাদের জীবন বাজি রাখতে চেয়েছিল, তাদেরকে নানাভাবে সেটার প্রাইজ দিতে হয়েছে। কেউ হয়তোবা চাকরি হারিয়েছে, কেউ হয়তোবা জেলে গিয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে আরো নানা ধরনের অত্যাচার নিপীড়ন করা হয়েছে। দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমান সরকার বা বর্তমান ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পর উচিত ছিল এই ধরনের অফিসারদেরকে একটা ফেয়ার ট্রায়াল দেয়া, তারা যাতে ফিরে এসে তাদের বিরুদ্ধে যেই মামলাগুলো আছে বা তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আছে সেগুলোকে যাতে তারা ফেস করতে পারে। বাট আমরা দেখলাম যে এই ধরনের কোনো পদক্ষেপ এই সরকার এখন পর্যন্ত নেয়নি। তাই আমার এই সরকারের কাছে আবেদন থাকবে, জিয়া সহ জিয়ার মতো যত অফিসাররা আছে যারা আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে নিগৃহীত, নিপীড়িত এবং অত্যাচারিত হয়েছে, তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে একটা ফেয়ার ট্রায়ালে নেওয়া হোক, তাদেরকে তাদের নিজেদেরকে সেলফ ডিফেন্ড করার সুযোগ দেওয়া হোক, যাতে তারা তাদের জাস্টিস খুঁজে পায়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটা আমরা সবাই জানি। আমরা যাতে এই ধরনের জিয়ার মতো এই ধরনের চৌকস দেশপ্রেমিক অফিসারদের জাস্টিস আর ডিলে হতে না দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে যে প্রসঙ্গটি সেটি বাংলাদেশের একটি অত্যন্ত আলোচিত বিষয় এবং একজন আলোচিত ব্যক্তিত্ব জনাব সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, সাবেক সেনা অবসরপ্রাপ্ত। ওনাকে অবসরপ্রাপ্ত বলা যাবে না, ওনাকে আসলে জোরপূর্বকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তো তার বিষয়টি নিয়ে আজকে সংক্ষিপ্ত কথা বলবো। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা ইসলাম বান্ধব, দেশপ্রেমিক অনেক কর্মকর্তারা তার বিষয়ে কথা বলেছেন, মুখ খুলেছেন এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বাকস্বাধীনতার এই সময়ে অনেক তথ্য উপাত্ত বেরিয়ে আসছে, যেসব তথ্য উপাত্ত প্রমাণ করে যে বাংলাদেশে বিগত দিনগুলোতে ফ্যাসিজমের আমলে জাতীয় আন্তর্জাতিক চক্র এবং বিশেষ করে রাষ্ট্রীয় ফ্যাসিজম, হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় যে ফ্যাসিজম, তার সাথে মিডিয়ার একাংশের, সেকুলার মিডিয়ার একাংশের
যে যুগসাজশে নিরীহ মুসলমানদের বিরুদ্ধে, ইসলামপন্থী ব্যক্তিদের বিরুদ্ধে চরিত্র হনন এবং তাদের বিরুদ্ধে নেগেটিভ বিনির্মাণের যে ভয়াবহ চক্রান্ত হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে এখন অনেকে মুখ খুলছেন, সেই তথ্যগুলো এখন অনেকে বেরিয়ে আসছেন। তো মেজর জিয়াউল হকের বিষয়টিও সেরকম একটি বিষয়। এখানে জাতীয় আন্তর্জাতিক চক্র এখানে সক্রিয় ছিল এবং বিশেষ করে দেশীয় ফ্যাসিজম এর সাথে কুচক্রি একটা মিডিয়ার, যেমন ধরুন প্রথম আলোর কথা আমি এখানে বলতে পারি। বিগত দিনগুলোতে যেটা হয়েছে যে মিডিয়া একটা নেগেটিভ বিনির্মাণ করতো এবং ওই নেগেটিভ ভিত্তি করে ফ্যাসিবাদীরা তাদের ইসলাম বিরোধী তারা অবস্থান, তারা স্ট্যান্ড তারা গ্রহণ করতো, একটা নির্মূল অভিযানে তারা নামতো এবং সেখান থেকে গুম খুনের বিশাল হৃদয় বিদারক এই কাহিনীগুলো তৈরি হয়েছে। তো মেজর জিয়ার বিষয়ে আমি যে পয়েন্ট এখন বলতে চাই যে গুম খুনের বিষয়টা এখন বর্তমান বাংলাদেশে খুব আলোচিত একটা বিষয়। এগুলো বিচারের প্রশ্ন আসতেছে, এগুলো নিয়ে অতীতের যে বিভিন্ন অজানা কাহিনীগুলো এখন নতুন করে যাদের সামনে এগুলো ফাঁস হচ্ছে বিষয়গুলো। কিন্তু এখানে যে বিষয়টা বোঝার বিষয়টা হলো যে এই গুম খুন এবং মানুষের চরিত্র হনন, মানুষকে ফাঁসির মঞ্চে পাঠানো, মানুষকে জুডিশিয়াল যে অন্যায়ের দিকে, অন্যায়ের শিকার করা মানুষকে, জুডিশিয়াল কিলিং, জুডিশিয়াল পানিশমেন্ট, অন্যায় বা মানুষের উপর যেটা বিচারিক যে শাস্তি এবং অবিচারিক পন্থায় যে শাস্তি, বিচার বহির্ভূত দুই পন্থায় কিন্তু ইসলাম বান্ধব ব্যক্তিদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিচারিক পন্থায় এবং বিচার বহির্ভূত পন্থায়। এই দুটো অন্যায়ের পিছনেই মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল এবং মিডিয়ার ট্রায়াল, আপনারা বলেন যে একটা বলা হয় মিডিয়া ট্রায়াল, অর্থাৎ একটা মানুষের বিরুদ্ধে বিচারে ফয়সালা হওয়ার আগেই মিডিয়া তাকে ক্রিমিনালাইজ করতেছে, তাকে মিডিয়া তাকে একটা সন্ত্রাসী হিসেবে, তাকে ক্রিমিনাল হিসেবে তাকে জাতির সামনে উপস্থাপন করতেছে। আমি এখানে একটা উদাহরণ নিয়ে এসেছি আপনাদের সামনে। দৈনিক প্রথম আলোর ফেব্রুয়ারি 15, 2022 একটা রিপোর্ট এখানে আছে। শিরোনাম হচ্ছে জঙ্গি জিয়া সম্পর্কে বাবা, সে ছিল ধর্মান্ধ ও একরোখা। জঙ্গি জিয়া সম্পর্কে বাবা, সে ছিল ধর্মান্ধ একরোখা। দেখুন এখানে একজন নিরীহ গ্রামের লোক, তার বাবা, তার সন্তান নিখোঁজ হয়েছে এবং সেই নিখোঁজের খবরগুলো আমি একটু পরে আসতেছি সেই বিষয়গুলো নিয়ে। তো একজন নিরীহ লোককে পত্রিকার এবং মিডিয়ার বিভিন্ন শিরোনামকে হাজির করে তাকে মানসিকভাবে তাকে হেনস্থ করে, তাকে হ্যারাসমেন্ট করে, মানসিকভাবে তাকে দুর্বল করে, তার কাছ থেকে একটা পরিবার লোকদের কাছে স্বীকারোক্তি আদায় করার একটা পায়তারা করা হচ্ছে। কত সূক্ষ্ম ষড়যন্ত্র এখানে, মানে বাবার মুখ দিয়ে ছেলের বিরুদ্ধে বলা হচ্ছে এখানে। এবং এই প্রথম আলো রিপোর্টের মধ্যে সব কিছু আছে যে যখন নাকি মেজর জিয়া যখন নাকি নিখোঁজ হন, যখন তিনি বা ওদের পাশে আত্মগোপন চলে যান, এরপরে কী কী ঘটনা ঘটেছে সেই জোড়া তালে দিয়ে বিভিন্ন ঘটনাগুলো দিয়ে তার বাপ থেকে একটা স্বীকারোক্তি নেওয়া হয় এবং খুব একটা নেগেটিভভাবে তাকে উপস্থাপন করা হয়। এবং এখানে আরেকটি বিষয় যে নাস্তিক ব্লগারদের যে বিষয়টা, তাদের যে বিখ্যাত যে ব্লগগুলো ছিল তার মধ্যে সাম হোয়ারিন ব্লগ, যে সাম হোয়ারিন ব্লগগুলোতে আমাদের নবীজির বিরুদ্ধে কথা বলা হতো, ইসলামী শৌকিয়তের বিরুদ্ধে, ইসলামী তাহাজিব তমদ্দুনের বিরুদ্ধে প্রকাশ্য নোংরা ভাষায় কটূক্তি করা হতো, হ্যাঁ, যেগুলো মুসলিমরাও এই এত দুঃসাহস স্পর্ধা দেখাতো না, যেগুলো আমাদের বাংলাদেশের কিছু এই ব্লগ এই যে কাজগুলো করেছে। সেখানে জিয়া সম্পর্কে বলা হচ্ছে জঙ্গি হত্যা মেজর জিয়া সম্পর্কে জেনে নিন বিস্তারিত, এখানে বলা হচ্ছে। এইভাবে অনেকগুলো লেখা এখানে আসছে। তো এখানে নাস্তিক মিডিয়া এবং এই বিভিন্ন ইসরায়েলি শক্তি, পৌত্তলিক শক্তি সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী চক্র এবং সেখানে আমাদের প্রতিবেশী সহ আন্তর্জাতিক সহ নানান রাষ্ট্রের বা বিভিন্ন তাদের যে কালচারাল যে ফ্রন্ট বা তাদের সরকারি উদ্যোগে ইসলামকে বাংলাদেশে নির্মূল করার যে পায়তারা, এই সুযোগগুলো এখানে তৈরি করে দিয়েছে মিডিয়া। এবং এই মিডিয়াগুলো ওই কুচক্রী মহলের, জাতীয় আন্তর্জাতিক কুচক্রী মহলের প্রতিনিধি হয়ে তারা কাজ করছে এখানে। তো সেই হিসেবে মানুষ এখানে মিসগাইড হয়েছে প্রচণ্ডভাবে, মানুষ এখানে মারাত্মকভাবে এখানে বিভ্রান্তির শিকার হয়েছে এবং অনেক শুভ্র চরিত্রের মানুষকে জনগণ তাদেরকে ক্রিমিনাল হিসেবে তাদেরকে চিন্তা করেছে এবং চিন্তা করতে বাধ্য হয়েছে এই মিডিয়ার ট্রায়ালের কারণে এবং ফেসিবাদের
নির্যাতন এবং জুলুমের কারণে বা তাদের একরুখানীতির কারণে। তো এখানে আমি মেজর জিয়াকে মনে করি তিনি বিগত 17 বছর 16 বছরের ফ্যাসিজমের একতরফা যে জুলুম রাজনীতি এবং ইসলাম বিদ্বেষী মিশন, জুলুম এক জিনিস এবং তার সাথে আবার ইসলাম বিদ্বেষী যে মিশন, এবং সেই মিশনে বাংলাদেশের যে কালচারাল শাহবাগী ফ্রন্ট যে কাজগুলো করেছে এখানে, এবং বিশেষ করে প্রথম আলোর নাম এখানে আসছে, জেলেস্টার নাম এখানে আসছে, তারাই প্রথমে করে একটি নেটিভ তৈরি করে এবং সেটা অন্যান্য ম্যাগাজিন অন্যান্য পত্রিকাগুলো সেগুলো নকল করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ ফরমান সূরা হুজুরাতের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহারাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। গুজবে, মিথ্যা প্রচারণায়, মিথ্যা প্রপাগান্ডায় কান দিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে মানা করেছেন। আমি মুসলিম উম্মাহকে বলবো এবং মুসলিম জনসাধারণকে বলবো যে মিডিয়ার যে মিথ্যা প্রপাগান্ডা যুগ ধরে এবং বিশেষ করে বিগত 1.5 দশক ধরে হাসিনা আমল যেটা হয়েছে, এটা হারাম। এই গুজবগুলোকে কেন দেওয়া? এখানে শুধু এক মেজর যে জাস্ট উনি একটা স্যাম্বল আজকে আলোচনার জন্য। আমি কেন আজকে আলোচনা নিয়ে আসছি ওনার এখানে, যে উনি একটা প্রতীক আমাদের সামনে। এরকম বহু মেজর জিয়াকে তৈরি করা হয়েছে, তাদেরকে তারা সৎ ব্যক্তিকে ক্রিমিনালাইজ করে জাতির সামনে পেশ করা হয়েছে। উনি একটা ধারাবাহিকতা, একটা অংশ জাস্ট। তার আগেও অনেকের সাথে আচরণ করা হয়েছে, তারপরও এটা করা হয়েছে। এবং বিষয়টা আপনারা সকলে জানেন, 2012 সালের জানুয়ারিতে হঠাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয় যে এখানে একটা কু হওয়ার সম্ভাবনা ছিল। কু কারা করে? কু করে সেনাবাহিনীর একটা শক্তিশালী অংশ। দেশে বিদেশে আমরা কুর সামরিক অভ্যুত্থান অনেক গল্প, অনেক কাহিনী আমরা জানি। বাংলাদেশেও অনেক কিছু হয়েছে যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে, এবং আরও অনেকগুলো ঘটনা আমরা জানি। সেনাবাহিনীর 75 সালে যে অভ্যুত্থান, কিছু ছিল কোনো অভ্যুত্থান, কিছু বৈধ কিছু অবৈধ বিষয়গুলো ছিল। 75 যে পরিবর্তন, পট পরিবর্তন, সেটা অবশ্য একটা জনসমর্থিত ইয়ে ছিল, সেটা সেনাবাহিনীর একটা অবস্থান ছিল এবং সেখানে আবার জনগণের সম্পৃক্ততা ছিল। আবার কিছু অভ্যুত্থান আছে যেগুলো জনগণ কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তো যাই হোক, কু এবং সামরিক অভ্যুত্থান, বৈধ অবৈধ যেটা হোক, এটার একটা বড় একটা ব্যাপার স্যাপার থাকে এখানে। কিন্তু মেজর জিয়াকে যে অভ্যুত্থানের সাথে জড়িয়ে সেই দিন এর পক্ষ থেকে, সেনাবাহিনীর পিএসপির পক্ষ থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে হাসিনা আমলে, সেটার মাধ্যমে পুরো বাংলাদেশে সামরিক বাহিনীতে একটা জঙ্গিবাদের একটা চর্চা হচ্ছে, এবং সেনাবাহিনীর একটা সেনাবাহিনীর একটা অংশ জঙ্গিবাদের মিশনকে বাস্তবায়ন করতে গিয়ে তারা দেশে একটা শরিয়া বিপ্লব ঘটাবে, এইভাবে একটা বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। এবং হিজবুত তাহরিরকে এখানে শব্দটা যুক্ত করা হয়েছে, আনসার ইসলাম, এই জাতীয় শব্দগুলো এখানে এসেছে এখানে। অথচ পরবর্তীতে আমরা অনেক খবর নিয়েছি, অনেক তথ্য নিয়েছি, এবং সেনাবাহিনীর ভিতর থেকেও কিন্তু অনেক অবাক হয়েছেন এটা, যে সেনাবাহিনীর ভিতরে এমন একটা বিষয় কেমনে করতে পারে যেটা অথচ সেনাবাহিনীর যারা সেন্সিটিভ, যারা দায়িত্ব ছিল ওই সময়ে, এমনকি গোয়েন্দা সংস্থা যারা ছিল, তারাও কিন্তু এই বিষয়টা জানতেন না। তাহলে মোটামুটি এটা বিভিন্ন জাতীয় অন্তর্জাতীয় চক্রের মাধ্যমে ইসলামকে বিনির্মূলের এজেন্ডা হিসেবে মেজর জিয়াকে সামনে রেখে তার তার ব্যক্তিত্বকে টার্গেট করা হয়েছে, যে তাকে বলি করা হয়েছে, ষড়যন্ত্র বলি করা হয়েছে, তাকে সামনে এনে এটা জিনিসটাকে প্রপাগান্ডায় নেওয়া হয়। তো এটা বড় একটা গভীর ষড়যন্ত্র ছিল, এবং এটা প্রমাণিত হয়েছে যে 2012 সালে যেই সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সরকারের মদদে, যেখানে একটা অভ্যুত্থান হচ্ছে এবং সেটা ইসলামের পক্ষে, এবং মেজর জিয়া তার একটা বড় মাস্টার মাইন্ড হিসেবে তাকে উপস্থাপন করা হয়েছে, এগুলো সব ভুয়া, ভিত্তিহীন। এগুলো সেনাবাহিনীর ভিতর থেকেই এই বিষয়গুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে। আমরা বর্তমান এই স্বাধীন মুক্ত বাংলাদেশে এই সব বিষয়গুলোকে আমরা নতুন করে এগুলোকে মূল্যায়নের আওতায় আনার দাবি করতেছি, এগুলোকে পর্যবেক্ষণের আওতায় আনার দাবি করছি, এবং সুষ্ঠু তদন্ত, এবং যারা এই সমস্ত প্রপাগান্ডায় অংশগ্রহণ করে মানুষকে অস্থির করেছে, জনগণকে অস্থির করেছে, এগুলো আমরা বিচার দাবি করি, সুষ্ঠু আমরা তদন্ত দাবি করি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে এটার আমরা নিশ্চয়তার আমরা দাবি তুলছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো জাতিকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। আজকে আমরা এই বিষয়টা আলাপ করছি এই জন্য যেন এই জাতীয় ঘটনার জন্য আগামী দিনে আর না ঘটে, পুনরাবৃত্তি না হয়, এবং বাংলাদেশ যেখান থেকে বের হয়ে আসছে, এখন বাংলাদেশ যেখান থেকে মুক্ত হয়েছে, বাংলাদেশ যে জায়গা থেকে স্বাধীনতা লাভ করেছে, ওই নোংরা জায়গাগুলোতে কনস্পাইরেসি, ষড়যন্ত্র, গুম, খুন, ইসলাম বিদ্বেষ, ওই জায়গা থেকে যে বাইরে হয়েছে বাংলাদেশ, আর যেন বাংলাদেশ ওই দিকে ফিরে না যায়, প্রত্যাবর্তন না করে, এই প্রত্যাশা রেখে আমি আজকে খুব সংক্ষিপ্ত আমার কিছু এখানে মূল্যায়ন তুলে ধরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রিয় উপস্থিতি এবং দর্শক শ্রোতা সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ। আজকে এখানে এই যে আলোচনার ব্যবস্থা করা হলো, আমার কথা হচ্ছে যে উদ্দেশ্যে এই আলোচনার ব্যবস্থা করা হলো, কেন এটার দরকার হচ্ছে, ওয়াই উই নিড ইট, আমাদের এই ধরনের একটা আলোচনার কেন দরকার, এটার উত্তর আমি শেষেই খুঁজব। তো প্রথমে আমি বলতে চাই যে 5 অগাস্টের পর 8 অগাস্টে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ আমরা দেখলাম দেশের অনেক রাজনীতিবিদ এবং বিভিন্ন সংস্থায় বিভিন্ন বিভাগের অনেকেরই নামে স্বৈরাচারী সরকারের রাজনৈতিকভাবে প্রভাবিত যেসব মামলাগুলো দায়ের করা হয়েছে তার ভিতর অলমোস্ট 99% তুলে নেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে, তাদেরকে যারা জেলে ছিল তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এবং আজকে 1 বছর পর আমি নিজে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে আমার উপলব্ধি যে এই সরকার এবং স্বয়ং ডক্টর ইউনূস সম্ভবত প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীকে উনি এড়িয়ে চলার চেষ্টা করছেন, পাশ কাটিয়ে চলার চেষ্টা করছেন। তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কার্যকরী পদক্ষেপ এই সরকার কর্তৃক নেওয়া হয়নি। মেজর সিনহা হত্যার রায় হয়ে গিয়েছে সেই অনেক আগে, তার ব্যবস্থা ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকরের ব্যবস্থা এখনো বিলম্বিত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, এটা অংশগ্রহণ করা হয়নি। বিডিআর হত্যার ওইটার ব্যাপারে দীর্ঘসূত্রিতা হচ্ছে। বঞ্চিত যেসব সদস্য ছিল সশস্ত্র বাহিনীর, তাদের আবেদনের প্রেক্ষিতেও 1 বছর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও সম্প্রতি একটা বোর্ড গঠন করা হয়েছে আমরা দেখেছি, কিন্তু ওটা এখনো কোনো হালে পানি পায়নি। একই সূত্র দ্বারা আমি বলতে চাই, মেজর জিয়াউল হক, আমি যখন খাগড়াছড়িতে 2002 সালে আমি ব্রিগেড কমান্ডার ছিলাম, আমি এই অফিসারকে দেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর একজন উজ্জ্বল নক্ষত্র ছিল। সেই তরুণ অফিসারকে ফ্যাসিবাদী হাসিনা সরকার ভিক্টিমাইজ করে তাকে জঙ্গিবাদের সাথে সংযুক্ত করে জঙ্গি ট্যাগ দিয়ে অনেক হয়রানি স্বীকার করেছে, তাকে জেলে নিয়েছে, তাকে গুম করেছে। বাট আল্লাহর রহমতে সে দ্বিতীয়বারের যখন তাকে গুম করা হয়, সে কৌশলে ওখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। পরবর্তীতে আজ পর্যন্ত সে নির্বাসনে আছে, তার বৃদ্ধা মাতা, তার পরিবার, তার সন্তান থেকে সে দূরে আছে, তাদের সাথে কোনো সাক্ষাৎ হয়নি। আজ 1 বছর পরেও আমার প্রশ্ন যে মেজর জিয়ার মতো একজন সাহসী, দক্ষ, পেশাগতভাবে উন্নত একজন অফিসার কেন তার মামলাগুলো মাথায় নিয়ে এখনো নির্বাসনে দিন কাটাতে হচ্ছে? এটা প্রতিরক্ষা বাহিনীকে যে অবমূল্যায়ন করা হচ্ছে এই সরকার কর্তৃক, তার জ্বলন্ত প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত। পুলিশে বলেন, বেসামরিক প্রশাসন আমলাদের কথা বলেন, এবং অন্যান্য বিভাগে, অন্যান্য সেক্টরে 1 সপ্তাহের ভিতরে যারা বঞ্চিত হয়েছে ফ্যাসিবাদের সময়,
তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে এনে অনেককে 2-3টা করে প্রমোশন দেয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওয়াই সশস্ত্র বাহিনী সদস্যদের ব্যাপারে কেন কোনো তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা হয়নি? এটা কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। দেশের প্রতিরক্ষা বাহিনীকে যদি অবহেলা করা হয়, অবমূল্যায়ন করা হয়, দেশ যখন আক্রান্ত হবে, এই সাহসী সেনারা সশস্ত্র বাহিনীর তখন কিসের জন্য বুক পেতে দাঁড়াবে? কাজেই তাদের মনোবল এতে ক্ষুণ্ণ হচ্ছে। এই জিনিসটা সরকারের গোচরে নেওয়া উচিত এবং যত শিগগির এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত এবং মেজর জিয়াউল হক তাকে তার বিরুদ্ধে যেসব রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো থেকে তাকে খালাস দিয়ে নির্বাসন থেকে তাকে দেশে ফিরে এসে সুস্থ জীবন যাপন করার, তার পরিবার সাথে মেলার ব্যবস্থা করে দেয়া হোক। তার যথাযথ পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান, 23 লং কোর্সের একজন আর্টিলারি অফিসার। বিগত 2012 সালে সেনা সদরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান পরিকল্পনা নস্যাতের ঘোষণা দেওয়া হয়েছিল। আমি এবং মেজর জিয়াউল আহসান সেই অভ্যুত্থানের অন্যতম সংগঠক বা নেতা হিসেবে অভিযুক্ত ছিলাম। তবে এই অভ্যুত্থানটি নিয়ে বলা যায় যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে গুটি কয়েক স্বল্প সংখ্যক প্রফেশনাল, আপরাইট, অনেস্ট এবং প্যাট্রিয়ট অফিসার যারা শেখ হাসিনা ও তার তাবেদার অফিসারদের সকল অপকর্মের প্রতিবাদ করত, সকল চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতো এবং সেনাবাহিনীতে সিনিয়র লিডারশিপ ফেলিওর নিয়ে সমালোচনা সোচ্চার ছিল, তাদেরকে নিউট্রালাইজ করার জন্য এই অভ্যুত্থানটি ছিল একটি পরিকল্পিত স্টিং অপারেশন। মেজর জিয়াউল আহসান এই স্টিং অপারেশনের একজন অন্যতম ভিকটিম এবং আপনারা জানেন এই স্টিং অপারেশনে একটি বিশেষ সংস্থার সংশ্লিষ্টতা নিয়ে সে মিডিয়ায় তথ্য প্রকাশ করায় গুম বা প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। আত্মগোপনে থাকা অবস্থায়ও শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন জঙ্গি সংগঠন ও কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা দেখিয়ে আইনগত ব্যবস্থা প্রসেস করে। তবে সবগুলোই ছিল মিথ্যা ঘটনা এবং যার প্রমাণ মেজর জিয়াউল আহসানের কাছে আছে বলে তিনি জানান। এগুলো আসলে ফলস ফ্ল্যাগ, মানে একটি ঘটনা দিয়ে মূল ঘটনা থেকে অন্যদিকে দৃষ্টি সরানো। আমি সরকারের কাছে আশা করব যে মেজর জিয়াউল আহসান ইজ দ্য সোর্ড অফ অনার অফ হিজ কোর্স অ্যান্ড হি ইজ অ্যান অ্যাসেট ফর দ্য কান্ট্রি। সো তাকে সরকার সকল প্রকার আইনগত সহায়তা প্রদান করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিবেন এবং একই সাথে এই স্টিং অপারেশনের এফেক্টেড আরও 40-50 জন অফিসার যারা সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় আছেন বাট প্রমোশনের জন্য বাধাগ্রস্ত, তাদের সেই বাধা দূর করার ব্যবস্থা সরকার গ্রহণ করবেন। এবং সবশেষে মিস্টার ইশরাক, যিনি প্ল্যান্টেড এজেন্ট হিসাবে এদেশে এসে স্টিং অপারেশন পরিচালনা করে 40-50 জন অফিসারের ক্যারিয়ার এবং জীবন ধ্বংস করেছেন, তাকে দেশে এনে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার বা শাস্তির ব্যবস্থা করা হবে বলে আমি আশা করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাসরুর আনোয়ার চৌধুরী, একজন গুমের সার্ভাইভার। হাসিনার আমলে আমি গুমের শিকার হই এবং মিথ্যা মামলায় 1 বছর জেল খাটি। ভয়েস অফ এনফোর্সড পারসন নামের একটি প্ল্যাটফর্মের ফাউন্ডার এবং অ্যাডভাইজার। ভয়েড হচ্ছে বাংলাদেশে ঘুম থেকে ফিরে আসা ব্যক্তিদেরকে নিয়ে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম। ভয়েডের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি আজকে কথা বলবো একজন মুসলিমের পক্ষে। হাসিনার আমলে হাজার হাজার মানুষ ব্রুটালি জুলুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন
অসহায় মজলুম আমাদের সবার প্রিয় ভাই মেজর জিয়া। হাসিনার সময়ে যে কয়জন ব্যক্তি মামলা মোকদ্দমায় এবং বিভিন্নভাবে যার উপর জুলুম নেমে এসেছিল, যাকে গুম করা হয়েছিল, কিন্তু আল্লাহর সাহায্য নিয়ে গুম থাকা অবস্থায় তিনি পালিয়ে যান এবং তাকে আর কখনো দেখা যায়নি। এবং সারা পৃথিবী থেকে উনি বলা যায় হাসিনার আমলে সারা পৃথিবীর মানুষ থেকে নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব সবার চেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে এই মানুষটি হারিয়ে যায়। একজন আর্মি অফিসার মেজর জিয়া, যাকে 12টির মতো মিথ্যা মামলার আসামি করা হয়, যেখানে 3টি মামলায় ফাঁসি দেওয়া হয়। যে মানুষটি কোনো ঘটনার সাথে জড়িত ছিল না, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হাসিনা রেজিমের তৈরি করা ন্যারেটিভের মাধ্যমে তাকে নামানুষ বানিয়ে দিয়ে তার উপর একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়। সে সার্ভ করা অবস্থায় হাসিনা জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তার উপর এত জুলুম নেমে আসে। দুঃখের সাথে বলতে হয়, এই 24 জুলাই আন্দোলনের পরও, এত বড় স্বাধীনতা অর্জন করার পরও তাকে আজও পলাতক হয়ে থাকতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? একজন দেশপ্রেমিক, একজন সেনা অফিসার এখনো পলাতক। এই হাসিনার তৈরি করা মিথ্যা মামলার উপর ভিত্তি করে তাকে যে রায় দেওয়া হয়েছে, তাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সে মামলার ঘানি টেনে তিনি এখনো পলাতক অবস্থায় আছেন। আমরা বিপ্লব করে এত শহীদ হওয়ার পরও, গুমে থাকা অবস্থায় এত মানুষ শহীদ হওয়ার পরও এরকম একজন মজলুমকে আজও পালিয়ে থাকতে হচ্ছে। অথচ বিপ্লবের ফায়দা লুটছে ঠিকই এই হাসিনার তৈরি করা গুমের সাথে জড়িত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক অফিসার সার্ভ করছে এখনো। তারা এখনো বড় বড় পজিশনে প্রমোশন পাচ্ছে, অথচ এই দেশপ্রেমিক সেনা অফিসার পালিয়ে আছে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? তিনি কি পরিমাণ মেধাবী একজন সেনা অফিসার, সেটা যদি তার রেকর্ড ঘেটে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। সোর্ড অফ অনার থেকে শুরু করে এমন কোনো মেডেল নাই, এবং বিভিন্ন পরীক্ষায় উনি হাইয়েস্ট মার্ক পর্যন্ত পেয়েছেন। একজন দক্ষ সেনা সদস্য, একজন সেনা অফিসার, নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে নাই। হাসিনার সময়ে হাসিনার যখন প্রভাব প্রতিপত্তি যখন ক্ষমতার উচ্চ শিখরে, তখন উনি ক্যারিয়ার, জান মাল বিসর্জন দিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে উনি হাসিনার বিরুদ্ধে, হাসিনা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কি আফসোস, ওনাকে এখনো সে মামলার ঘানিগুলো টেনে এখনো পলাতক হয়ে থাকতে হচ্ছে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? কোথায় আজকের বিপ্লবীরা? ইন্টারিম সরকারের কি তার একটু মায়া নেই? যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে ইন্টারিম সরকারের উপদেষ্টারা বড় বড় পজিশনে বসে আছেন, ছাত্র উপদেষ্টারা, ছাত্র সমন্বয়করা উপদেষ্টা হয়ে বড় বড় পজিশনে বসে আছে, এই সেনা অফিসারের জন্য করার কি কিছুই নেই? আমরা তো সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তাদের যারা গুম খুনে জড়িত ছিল তারা তাদের পজিশনে বসে আসে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুম খুনে জড়িত ছিল তারা তাদের পজিশনে বসে আছে। অথচ একজন দেশপ্রেমিক সেনাবাহিনী, তাকে পালিয়ে থাকতে হচ্ছে। কিসের এইটা বিপ্লব? আমি নিজেও একজন মজলুম হিসেবে ওনার মতো একজন মজলুমের ব্যথাটা আমি বুঝতে পারছি। নিজের স্ত্রীকে দেখতে পারেন না, নিজের সন্তানদেরকে ছুতে পারেন না, এখনো পালিয়ে আছেন। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? আমি ইন্টারিম সরকারকে অনুরোধ করব, এই একটা মজলুমের জন্য আপনারা একসাথে হয়ে কিছু কি করতে পারছেন না? এই মেজর জিয়াকে বীরের বেশে এই বাংলাদেশে ফিরিয়ে আনার দায়িত্ব তো আপনাদের। মেজর জিয়াকে এই দেশে ফিরিয়ে আনেন। ওনার উপর করা মিথ্যা মামলাগুলো, এগুলো
সবগুলো খারিজ করে দেন। এগুলো মিথ্যা বানোয়াট, হাসিনার আদালতে বানানো এসব মিথ্যা মামলা ছুঁড়ে ফেলে দেন। ওনাকে মুক্ত করেন, ওনার পরিবার, ওনার বাচ্চা, ওনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দেন। এটা আপনাদের সবচাইতে বড় একটা নৈতিক দায়িত্ব। আমি একজন মুসলিম হিসেবে আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করি, এই মুসলিমের পাশে আপনারা দাঁড়ান। ওয়েল, আমাদের দেশে একটা হাইলি ডিসঅ্যাপয়েন্টিং রিয়ালিটি হচ্ছে, আমরা যাদেরকে মোটা দাগে ভালো ছাত্র মনে করি অল থ্রু দ্য ওয়ে, যাদের একাডেমিক এক্সেলেন্স ভালো, প্রফেশনাল এক্সেলেন্স ভালো, তাদের মধ্যে একটা চর্চা সবসময় দেখা যায় টু গো অ্যালং দ্য উইন্ড, নট এগেনস্ট দ্য উইন্ড। এবং তারা সবসময় সরকার যদি জনকল্যাণমুখী হোক অথবা অটোক্রেটিক গভর্নমেন্ট হোক, সেক্ষেত্রে তারা অটোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রেও তারা ওই সরকারের পথে পথেই চলে, মানে সো কল্ড আমাদের গুড স্টুডেন্টস অলওয়েজ প্রেফার টু গো ফর এ guaranteed life. They don't go for anything that is exclusively challenging and that is for the good of the common people of our country. তো সেই অর্থে সৈয়দ জিয়াউল হক একজন অসাধারণ মানুষ। মানে এই যে জুলাই গণ আন্দোলনের বিনিময়ে আজকের যে সরকার বা আজকের যে অবস্থান আমাদের, সেটা কি সত্যি সত্যি আমরা জুলাই গণ আন্দোলনের মানে স্পিরিটটাকে ধারণ করতে পারছি কিনা? মোটেই না, মোটেই না। তাহলে তো অন্তত জিয়ার মতো মানুষকে 1 বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয় না। এটা আমাদের জন্য একটা জাতিগত লজ্জা। এই লজ্জা থেকে আমাদের মুক্তি পেতে হবে। ব্যাপার চিন্তা করতেই কেমন লাগে যে মানে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনস অথবা যে ফাঁসির আদেশ, এগুলোর বিরুদ্ধে কোনো কাজই নাকি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারছে না। মানে সাচ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স, সাচ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পুলিশ হেডকোয়ার্টার্স। তারা সেই কি একটা ভুয়া পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেই পুরস্কারটা ডিক্লারেশনটা বাতিল করার কাজটা করতে পারছে না। আমি তো মনে করি সৈয়দ জিয়াউল হকের মতো আদর্শ একজন দেশপ্রেমিক মানুষের, যিনি চ্যালেঞ্জ নিতে পারেন, প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে আউট অফ দি বক্স চিন্তা করতে পারেন, এমন একজন লোকের কথা মানে দেশপ্রেমিক হিসাবে পাঠ্যপুস্তকে আসা উচিত। হি শুড বি ডিসকাস দ্য চিলড্রেন্স textbook so that people can get inspired, our students, our new generation can get inspired। সেখানে তাকে এই ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে। This is extremely disappointing and under no circumstances we can accept this. এটা কিছুতেই হতে পারে না। রাইট এট দ্য সেম টাইম আমাদের বলতেই হয় আমাদের সেই সব মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে, যারা মানে জিয়ার নামের আগে জঙ্গি জিয়া শব্দ ব্যবহার করেছে, বিনা প্রমাণে যারা জঙ্গি জিয়া শব্দ ব্যবহার করে সাংবাদিকতা অল প্রিন্সিপালস অফ জার্নালিজমকে তারা একেবারেই মানে পদতলে ছুঁড়ে ফেলেছে, দে মাস্ট বি পানিশড, দোজ জার্নালিস্ট মাস্ট বি পানিশড রাইট এট দ্য সেম টাইম। এবং এটা দুঃখজনক যে যেখানে সর্বপ্রথম সম্ভবত 5 আগস্টের পট পরিবর্তনের পর সম্ভবত জুলকারনাইন সায়ের মেজর জিয়াকে সামনে এনেছে, তারপর এটা নিয়ে ওনাকে নিয়ে কথা বলেছেন ইলিয়াস হুসাইন, তারপর পিনাকি ভট্টাচার্য, এভরিওয়ান, বাট স্টিল এগেইন থিংস আর নট ওয়ার্কিং। মানে এটা দুঃখজনক, এটা ইনএক্সপ্লিকেবল, এটা ব্যাখ্যা করা যায় না। মানে হুইজ কন্ট্রোলিং দ্য থ্রেড, কে সুতা নাড়ছে এবং কার হাতে নাটাই আসলে ঘুরি, মানে ওরার ক্ষেত্রে নাটাইটা কার হাতে? দ্যাট ইজ এ ভেরি বিগ কোশ্চেন দ্যাট আই হ্যাভ হ্যাভিং রাইট এট দ্য মোমেন্ট। এবং আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকের কাছে to each and every right from the chief advisor of Bangladesh, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে each and every individuals in the Ministry of Home Affairs, Ministry of External Affairs, each and every ministry of the government, and of course Bangladesh Army and every other disciplines that are in one way or other involved in the process should take immediate actions as quickly as possible. Please make him free. তাকে সসম্মানে তাকে মুক্তি দান করুন। It should be done as immediately as it can be. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আহসান ইলাহি। I worked in Bangladesh Army for quite long. আমার পরিচিতিতে পরে আসছি, আমি মিডিয়ার ব্যাপারে ভীষণ শাই, but I was a military celebrity for the first time in the history of Bangladesh because I am the first officer who started parachute jump in our country. বাংলাদেশে ওই সবচেয়ে সাংঘাতিক ঘটনা বা প্রশিক্ষণটা আমি প্রথম শুরু করেছি।
I have a lot of contributions. I don't want to refer all those right now. We will talk it out later. আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে একটা ভিডিও দেওয়ার জন্য, যেখানে আমার মনে হয়েছে যে ভীষণভাবে একটা দুর্নীতিগ্রস্ত অধ্যায় বাংলাদেশে এই মুহূর্তে চলছে, যেটা বাংলাদেশে আমি দেখে এসেছি কিছুটা, এবং বিভিন্ন জেনারেলকে বা সিনিয়র অফিসারদেরকে আমার খুব শ্রদ্ধার সাথে সময়ের সাথে বলতে হয়েছে যে আপনাদের এই সেনাবাহিনীর অবস্থান বা স্ট্যান্ডার্ড আমার পছন্দ হয়নি বলে আমি চাকরি ছেড়ে চলে এসেছি বিদেশে। আই ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক, উই আর ট্রাইং টু সলভ আউট দি ইস্যুস অফ আমেরিকানস। বাট এখন আমাকে এটা করতেই হচ্ছে, বিকজ আমি এই মুহূর্তে যার কথা বলবো তার নাম হচ্ছে মেজর জিয়াউল হক। উনি 41st লং কোর্সের সোর্ড অফ অনার প্রাপ্ত। আপনারা জানেন সোর্ড অফ অনার মানে বেস্ট ক্যারেট ইন অল টার্মস। তার বাচ্চার ব্যবহার, মেধা, কাজকল, চলাফেরা, তার প্রত্যেকটা জিনিস কমপ্লিটলি স্কোয়ার, ব্যালেন্সড ইন এভরিথিং। সো এই অফিসার উইথ মেনি আদার laurels in his life and colorful career, he got 2 gold medal. One is Qudrat-e Khuda, the other one is Osmani gold medal. খুব কম অফিসারের ভাগ্যে এই ধরনের সবকিছু হয়। এই অফিসার জীবনে অনেক কোর্স করেছেন, তার ভিতরে বেশিরভাগই প্রথম হয়েছেন আমার জানা মতে। সিলেট ক্যাডেট কলেজের অফিসার, MIST গ্র্যাজুয়েট। আপনারা যারা তাকে ছিলেন, you must prompt and support him so that this misconduct or the injustice going on him should be solved immediately. তার নামে 12টা কেস আছে, যে কেসগুলো কমপ্লিটলি বানোয়াট এবং রাজনীতিবিদদের তৈরি করা। আমার জানা মতে ছেলেটা একজন ইসলামিক মাইন্ডেড, খুব ভালো ছেলে। যদি তার কোনো খারাপ গুণ থেকে থাকে, প্লিজ লেট মি নো, আই উইল সর্ট হিম আউট, আই টেক দি রেসপন্সিবিলিটি, ওকে? বাট অফিসারের নামে যেই ধরনের কেস আছে, এটা অবিশ্বাস্য, ফাঁসির কেস। এরকম তো হওয়ার কথা না বাংলাদেশে একটা মিলিটারি অফিসার সার্ভিং, তারপরে এত হাইলি রেপুটেড অফিসার। ফাঁসি হওয়ার কথা সালমান এফ রহমান, যে দেশের সমস্ত টাকা লুট করে তারপরে পালানোর সময় দাড়ি মোজ শেভ করে পালিয়ে, কলব দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোথাও থেকে লোন নিলে দেশের টাকা ফেরত দিচ্ছেন। এই ধরনের চোর বাটপার তাপস, যে বিডিআর এতগুলো কিলিং করছে, এগুলিকে খুঁজে বের করে ফাঁসির আদেশ দেন। Why a dedicated military officer who has completely devoted his life for the patriotism of the nation? It's very difficult to accept. Sorry. আপনাদের বোঝার জন্য আমাকে আরেকটু ছোট করে ভাঙিয়ে বলতে হবে। এখানে ওনার নামে যে কেসগুলো করা হয়েছে, এর ভেতরে ফাঁসির কেস আছে। It's not accepted in any way. I would request the authorities to look into it. আর আমার ব্যাপারে আইডেন্টিফিকেশন পরে আরো বিস্তারিত বলবো। তার আগে আমি রিকোয়েস্ট করতে চাই জেনারেল ওয়াকার, যার রেজিমেন্টেশন হয়েছে আমার হাতে। আমার জানা মতে হি ওয়াজ এ নাইস সোল গাই, বাট পরবর্তীতে রাজনৈতিক ছত্রছায়ায় এখন তার পরিবেশ বা পরিস্থিতি কেমন হচ্ছে আমি জানি না। বাট আমি রিকোয়েস্ট করবো, ওয়াকার, প্লিজ লুক ইনটু দিস কেস। এই ধরনের ভালো অফিসারদের নষ্ট করে দেওয়া মানে আমাদের যারা কর্তৃপক্ষ, তারা কমপ্লিটলি ব্লাইন্ড, ডাম পিপল। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস। নেক্সট ইজ জাহাঙ্গীর। আপনি আমাকে টিভিতে দেখে বলেছিলেন কোন অফিসারকে যে আমেরিকান অফিসাররা খুব স্মার্ট হয়, বাট দ্যাট অফিসার টোল্ড মি, মেজর টাইফুর, ইউর কর্ড, হি সেড, Jahangir doesn't believe that you are a Bangladeshi officer. I had to come to your office, give my presence, and found you are holding a document where a lot of mistakes and frauding things, which MS Branch did it. You remember, right? So, ওই প্রেক্ষিতে আমি সেদিন আপনাকে কিছু বলি নাই। এখন আপনি বেশ ভালো একটা জায়গায় আছেন। কাভার আপ অল ইউর ফলিজ। আপনার আগে কি করেছেন ওগুলি ফরগেট ইট। I don't want to hear that this type of officers are also sufferer like me. So, তার কেসটা সলভ করার জন্য যতটুকু করার করেন, তা না হলে আমাকে বারবার আপনার দেখতে হবে, এবং that may not be very much nice to so many officers like you guys having been blessed with the top official ranks. Next is General Hafiz, my favorite BM, who used to love me very much. And আপনি যে অবস্থায় আছেন স্যার, I would request, talk to our Professor Yunus and make sure that this officer doesn't suffer. And finally, Asif Nazrul is one of my school friend, batchmate. You know, I happen to be your first boy of that batch. On the school of my batcher bhetore, you know my position. I don't want to identify it once again. And I mean, normally
I told I'm video shy, so I don't want to come to the social media. And I would request you, please look into this case and solve it out immediately. And এর ভেতরে দুটো রিকমেন্ডেশন করা যেতে পারে. He can be reinstated in the army, as it happened to many cases, or else if there are really ambiguities, তাকে রিটায়ারমেন্টে পাঠানো যেতে পারে with full facilities and all the compensations that he deserves. Thank you very much and hope this is enough for you guys. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24শে আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি মুক্ত? না, কারণ তার পায়ে জড়ানো গোমূত্র এখনো রয়ে গিয়েছে। একই অফিসাররা যেগুলো করাপ্টেড ছিল, একই ইসলামোফোবিক মানসিকতা, একই দমন নীতির যন্ত্র, বিদেশি শক্তির ছায়াতলে তারা এখনো দাঁড়িয়ে আছে। তাই আমাদের লড়াই এখানেই শুরু। আমি জানি এই সিস্টেম কেমন নিষ্ঠুর। 5ই আগস্টে জনগণের ডাকে সাড়া দিয়ে 7ই আগস্ট গুম হয়ে গেলাম 45 দিনের জন্য। তারপর 20 সেপ্টেম্বর ছাড়া পেয়ে 10 মাস নৌবাহিনীর কাপ্তাই বেজে চাকরি করলাম এই আশ্বাসে যে নতুন দেশ দেখব, নতুন অবস্থা আসবে। চুপ করে থাকা আমাকে বলা হলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু যখনই এই দালালদের শিকড় শক্ত হলো বহিরাগত শক্তির আদলে, তখন 2025 সালের মেতে আমার চাকরি খেয়ে ফেললো। এবং বর্তমানে যে সিস্টেম চেঞ্জ হয়নি তার প্রমাণ মেজর জিয়া স্যার, যাকে হাসিনার আমলে 12 ধরনের কেস এবং 3টা ফাঁসির রায় করেছে এবং তার এখনও কোনো উপায় আসে নাই। তাই আজকে আমার এই সোর্ড পাওয়া সিনিয়র বা আমার কারণে এটা কোনো আন্দোলন না বা কোনো লড়াই না, প্রজন্মের লড়াই এটা। অফিসারদের শিখিয়ে দেওয়া হয়েছে মাথা নিচু করো, প্রশ্ন করো না, ধর্ম থেকে দূরে থাকো। ইসলাম মানেই উগ্রতা, যে এই জঙ্গি বানায় দেয় যদি প্রকৃতপক্ষে কেউ চলতে চায়, অথবা তাদের চরিত্র হনন করে দেওয়া হয়। এইভাবেই জাতিকে দুর্বল করে দেওয়া হয়েছে। কিন্তু আজ আমরা ঘোষণা দিচ্ছি মেজর জিয়া একা না, আমরা তাকে শুধু মুক্ত করব না, সকল অফিসারদেরকে না, এটা পুরা জাতিকে করাপ্ট সিস্টেমের শৃঙ্খল থেকে মুক্ত করা। আমরা নতুন এক বাহিনী গড়ে তুলব, যা জনগণের বাহিনী, আল্লাহর প্রতি সৎ, জাতির প্রতি অনুগত, আর কোনো দিন কোনো সরকারের পোষা হবে না। আজ মেজর জিয়া, কালকে আপনিও হতে পারেন। তাই আজকের লড়াই শুধু একজন আমার সিনিয়রের জন্য না, একজন আর্মি অফিসারের জন্য না, বরং প্রতিটি বঙ্গপুত্রের ভবিষ্যতের জন্য, আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইতিহাস আমাদের হাতে। আমরা যদি আজ লড়াই করি, আগামীর প্রজন্ম ইনশাআল্লাহ মুক্তি পাবে। আর আমরা যদি আজকে এগুলো নিয়ে কথা না বলি এবং বসে থাকি যে আবার ঘুরে আমাদের পিছে কখন আসবে তখন কথা বলবো, তাহলে আল্লাহ ভালো জানে সেই জাতির কি হবে। তো নিজেকে প্রশ্ন করেন, বসে থাকবেন? আসসালামু আলাইকুম। উপস্থিত যারা আছেন সবাইকে, এবং যারা দেশে এবং দেশের বাইরে এই আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আয়োজন করার জন্য আমি প্রথমে সাংবাদিক ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে সময়ের প্রয়োজনে এই আলোচনা। আপনার বিগত ফ্যাসিস্ট আমলে যেসব অন্যায় অবিচার এবং অত্যাচার হয়েছে তার একটা নমুনা হচ্ছে আজকে আলোচনার মুখ্য বিষয় মেজর জিয়া 41 নং কোর্সের। তো মেজর জিয়া সম্বন্ধে আপনারা অনেক শুনেছেন। হি ইজ এ ভেরি হাইলি ট্যালেন্টেড অফিসার, এবং আপনার আজকে সে ভিকটিম বিকজ শেখ হাসিনার আমলে যখন বিডিআর বিদ্রোহ হয়, কিছু অফিসার শোয়েবুল এবং এরা জিয়া সহ আরও কিছু অফিসার, এরা ইয়াং ছিল এবং এরা মেনে নিতে পারে নাই, এবং যে যার অবস্থান থেকে আপনার বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। জিয়া ছিল মোস্টলি দি টপ মোস্ট, এবং শেখ হাসিনার আমলে আপনি যদি কোথাও একটা টুশব্দ করতাম, তারা কিন্তু তাদের এত মেকানিজম ছিল, তারা জানতে পারতো, তারা ডিটেক্ট করতে পারতো। তো মেজর জিয়া যখন দেখলো যে তার সহযোদ্ধারা একে একে গুম, গ্রেফতার এবং বিভিন্ন রকম আপনার রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার, তখন মেজর জিয়া বুদ্ধিমানের মতো কাজ করে দেশ থেকে পালিয়ে যায়। এবং দেশ থেকে পালিয়ে যায়, এটা ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা। যে এবং তাকে কিভাবে ধরা যায়, তাকে কিভাবে হেনস্থা করা যায়,
তার নামে কতগুলো মিথ্যা মামলা দেওয়া যায়, তাকে কিভাবে জঙ্গি বানানো যায়, এহেন কোনো মেকানিজম তারা বাদ দেয় নাই। এবং সেই শেখ ফ্যাসিস্টের আমলে আপনি চাইলে যে কোনো রায় দিতে পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পর্যন্ত পাঠায় দিছে। তো জিয়া তো হচ্ছে গিয়ে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, জিয়াকে তো আপনার ফাঁসি দিয়ে দিয়েছে 3টা রায় মামলায়। তো এইসব অন্যায় অবিচার আমরা তো মনে করেছিলাম যে গত 1 বছরের মধ্যে সমাধান হয়ে যাবে, এইসব মামলা বাতিল হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, জিয়ারা আবার দেশে বিদর্পে ঢুকতে পারবে। জিয়া তো কারোর গায়ে হাত দেয় নাই, সে একটা প্রতিবাদ করেছে, সে কাউকে ইমেল দিয়ে জানিয়েছে হোয়াট হ্যাপেন টু দ্য বিজেপি বিডিআর। তো আমি সাধারণ ফেসবুকে 2 লাইন লিখতাম, আমার নামে 9টা মামলা দিয়েছে এবং আমার এক একটা মামলার রায় হওয়ার কথা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আমি 9টা মামলায় 9টা যাবজ্জীবন কারাদণ্ড, আর এক একটা মামলায় আপনার ক্ষতিপূরণ হচ্ছে রাষ্ট্রীয় শাস্তি হচ্ছে 1 কোটি টাকা। তো আমাকে 9 কোটি টাকা দিতে হবে আর সারা জীবন জেলে। আমি কি ওই দেশে থাকবো? আমিও আমার সুযোগ মতো আমি দেশ থেকে বেরিয়ে গিয়েছি। এটাও ছিল শেখ হাসিনার জন্য আরেকটা চ্যালেঞ্জ, কীভাবে আমরা বের হলাম। তো আপনার ফ্যাসিস্ট আমলে আমরা যারা সত্যিকারভাবে রাষ্ট্রের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ করেছি, আমরা আশা করেছিলাম যে ইন্টারিম সরকারের আসার পরপরই আমরা একটা আপনার পাবো, কি বলে, একটা জাস্টিস পাবো। আমি জাস্ট আরেকটা ছোট্ট উদাহরণ দিই। লেফটেন্যান্ট কমান্ডার আপনার বাহাউদ্দিন, সে কিন্তু আপনার ব্যক্তিগতভাবে মামলা করে, সেও কিন্তু ফ্যাসিস্টের আমলে ভিকটিম। তার রায়ের আপনার মামলা হাইকোর্ট সব পার করে অ্যাপিলেট ডিভিশনের একটা রায় শুনানির জন্য দীর্ঘ 1 বছর এখনও ডেট পায়নি। এই বিষয়ে আমি কথাও বলেছিলাম বিভিন্ন রাষ্ট্রের এই ইন্টারিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ। তো এটা কখনো এই ফ্যাসিস্ট হাসিনার রেজিমের রেখে যাওয়া, এরা কিন্তু চাবে না যে এরকম একটা রায় আসুক। ওই রায়টা আসলেই কিন্তু আপনার আমাদের ভুক্তভোগী সব অফিসারদের একটা ব্যবস্থা হয়ে যেত। আর ইন্টারিম সরকারকে বলবো, আপনি যেভাবে দেশ চালাচ্ছেন, আপনার আশেপাশে থেকে শুরু করে সবই আপনার আওয়ামী স্পন্সর। এদের হাতে আপনি আমাদের তদন্ত কমিটি করতে পারেন না, এরা কখনোই আপনার এইসব তদন্ত করবে না। মিলিটারি অফিসারদের একদম এভরি সিঙ্গেল ডাটা কিন্তু সংরক্ষণ করা থাকে। তো এইসব সিদ্ধান্ত নিতে কিন্তু 1 মাসের বেশি সময় লাগে না। আমি বলবো, আপনি লেসপেন্সারদের হাতে আমাদের এইসব ভিকটিম অফিসারদেরকে না ছেড়ে দিয়ে আপনি দরকার হলে ব্রিগেডিয়ার হাসান নাসির, জেনারেল আকবর, আপনার দরকার হলে ব্রিগেডিয়ার আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যারা ভিকটিম এবং অথবা জেনারেল আকবরও আপনার যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, আপনার মিলিটারিতে যথেষ্ট শ্রদ্ধেয়। তো আপনি ওনাদের দিয়ে যদি আপনি আজকে তদন্ত কমিটি করতেন, তাহলে দেখতেন যে আমাদের কেস আরও 6 মাস আগে সমাধান হয়ে যেত। আপনি এইসব অফিসারদেরকে ডিটেক্ট করেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আপনি পজিশন করেন, দেখবেন যে আপনার কাজ অর্ধেক সমাধান হয়ে গেছে। সুতরাং আমার এই অনেক কিছু বলার ছিল, যেহেতু অনেকে কথা বলবেন। সো আর আমার ব্যক্তিগত কারণে একটা কাজে থাকবো, এই জন্য আমি হয়তো ওই লাইভ অনুষ্ঠানে থাকতে পারবো না। এই জন্য আমি আমার ভিডিও বার্তাটা দিয়ে দিলাম। যদি আমি সুযোগ পাই হয়তো আপনাদের আলোচনার শেষ দিকে জয়েন করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। ধন্যবাদ ইলিয়াস ভাই। I wish Major Zia get back his everything at the shortest possible time, এবং আমি আশা করি বাকি সব ভুক্তভোগী অফিসাররাও তাদের একটা জাস্টিস পাবে। বর্তমান সরকারের আমলে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কিন্তু ইট ওয়াজ ম্যাটার অফ 1 মান্থ। সো আমরা আপনাদের কাছে যে জাস্টিসটা পাবো মনে করব যে সেটাই আমার জন্য প্রাপ্য। আমরা তো পলিটিক্যালি কোনো ইনফ্লুয়েন্স দিয়ে বাড়তি সুবিধা নিতে চাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আজকের বিষয় সম্বন্ধে জানেন, আমরা কথা বলছি 41 BMA লং কোর্সের মেজর জিয়াউল হকের নামে। এই অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে পরিচিত। তিনি তার কোর্সে সোর্ড অফ অনার পেয়েছেন
সর্বোচ্চ পারফরমেন্সের জন্যে। একাডেমিক সাবজেক্টে তিনি গোল্ড মেডেলিস্ট এবং মিলিটারি সাবজেক্টেও তিনি ওসমানী গোল্ড মেডেল প্রাপ্ত। সামরিক একাধিক কোর্স তিনি তার চাকরিকালীন সময়ে যখন করেছেন, এর সবগুলিতেই তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তার শিক্ষা জীবন একই সাথে খুবই গৌরবময়। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পাশ করেন। ইন্টারমিডিয়েটে তিনি কুমিল্লা বোর্ডে 17তম স্থান অধিকার করেন। এই চৌকস অফিসার তার চাকরিকালীন সময়ে বিভিন্ন ঘটনায় তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকারের কিছু কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার রোষের মুখে পড়েন এবং তৎকালীন সেনাবাহিনী তার ব্যাপারে কিছু ব্যবস্থা নেয়, যে জন্য তিনি একসময় চাকরির থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন। এই সময়ে তাকে বিভিন্ন অপরাধে, সাজানো অপরাধে অনেকগুলি মামলা দেওয়া হয়, যার সংখ্যা প্রায় 12টি, এবং এর সবগুলি সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। এই মামলাগুলি তৎকালীন পুলিশ প্রশাসন, সরকারের একটি অংশ এবং সেনাবাহিনীর একটি অংশ এই সাজানো মামলাগুলি তার নামে জারি করে। এই 12টি মামলা ইতিমধ্যে 3টি মামলায় তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে তাকে ধরে দেবার জন্য একটা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। মেজর জিয়াউল হক, আপনারা জানেন যে উনি একজন চৌকস অফিসার। তার প্রতি এই অবিচার এখন আমাদেরকে শেষ করতে হবে, এবং এই জন্যে তিনি যে অ্যাপ্লিকেশনগুলি করেছেন বিভিন্ন জায়গায়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার যে ফাঁসির আদেশ হওয়া 3টি কেসের আদেশ স্থগিতের আবেদন করেছেন। এটা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অ্যাকশন নেয়নি। তার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করে যে একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেটা বাতিল করা হয়নি, এবং তার অন্যান্য যে মামলাগুলি এখন বিভিন্ন আদালতে পেন্ডিং আছে, সেই মামলাগুলি রাজনৈতিক রিভিউ বোর্ডে তিনি অ্যাপ্লিকেশন করেছেন। রাজনৈতিক মামলা রিভিউ বোর্ডে সেগুলিরও কোনো অ্যাকশন এখন পর্যন্ত হয়নি। অফিসার এই দীর্ঘ এত বছর তার পরিবার রেখে একটা পলাতক জীবন যাপন করছেন। তার সন্তানদের কাছে তিনি যেতে পারছেন না, তার স্ত্রীর কাছে তিনি যেতে পারছেন না। এক অমানবিক জীবনের মধ্যে তিনি আছেন। আমি দাবি করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল সরকারি সংস্থা মেজর জিয়াউল হকের এই হয়রানিগুলি বন্ধ করে অবিলম্বে তার মুক্ত জীবনে আসার ব্যবস্থা করবেন। সামরিক বাহিনীর কাছে দাবি করছি, এই অফিসারের পুরানো যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলাগুলি হয়েছে, সেগুলি একটা রিভিউ বোর্ডের মাধ্যমে তাকে আবার হয় চাকরিতে ফেরত আসার সুযোগ করে দেওয়া হোক, অথবা তাকে বরখাস্তের আদেশ থেকে মুক্ত করে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে অবসরের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তাকে সম্মানের সাথে সমাজে প্রতিষ্ঠিত হবার সুযোগ দেওয়া হোক।